আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। তাসলিমা ম্যারেজ মিডিয়ার আজকের স্পেশাল লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে প্রথমেই আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা আজকে লাইভটি শুরু করতে কিছুক্ষণ বিলম্ব করে ফেলেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই লেট বিষয়টাকে, যে আমরা একটু পরে এসেছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল আজকের লাইভটি সম্পূর্ণ দেখার জন্য। কেননা আজকের লাইভে আমাদের সাথে আছে বিশেষ একজন অতিথি। আমি আপাকে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সাথে আছে হাল ছেড়না বন্ধু নামে পরিচিত আমাদের সকলের প্রিয় চান্দা মেহজাবিন আপা। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হয় কি, এটা তো হচ্ছে কি, সুযোগটা থাকলে আমি এভেল করার চেষ্টা করি, যেটা দিয়ে আমার দুটো কথা দিয়ে যদি মানুষের একটু কাজে আসে, একটা মানুষও যদি উপকৃত হয়, আমি চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও তাসলিমা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে, এবং আমাদের 3 লক্ষাধিক সদস্য আছে যারা আমাদেরকে দেখছে বা পরবর্তীতে দেখবে, সবার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ। তো আজকে আমরা বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনি যেহেতু নৈতিক বক্তা, অনেক বিষয়ে মানুষের পরামর্শ দেন, তো এই বিষয়টা সমাজে খুবই গুরুত্বপূর্ণ যে ডিভোর্স কি, কেন। আজকে আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিব। বলো। প্রথমেই আমরা দর্শকের কাছ থেকে কিছুদিন ধরেই অনেকগুলো প্রশ্ন নিয়ে রেখেছি। তো সব থেকে বেশি যে প্রশ্নটা ছিল, আমি প্রথমেই সেটা আপনাকে রাখছি। সেটা হচ্ছে, দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে শারীরিক ও মানসিক সুস্থতার প্রয়োজন। এই সম্পর্কে আপনি কি বলবেন? শুনো, প্রথম কথাই হচ্ছে মন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শারীরিক সমস্যাটা তো ওটা তো মানে অনেস্টলি বলি, ওটা একটা ডাক্তার দেখিও, মানে এটা তো আর কোনো মানুষের হাতে থাকে না। হ্যাঁ, কেউ কেউ শারীরিক সমস্যার জন্য একজন অবশ্যই তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু মানসিক সমস্যা সবসময় কিন্তু আমাদের পক্ষে ডাক্তারের আশ্রয় যে যেতেই হবে এমন কোনো কথা নেই। মানসিক সমস্যা কিন্তু অনেক, শব্দটা ছোট কিন্তু এটা আসলে অনেক বড় জিনিস, যে মেন্টাল পিস। এই মেন্টাল পিসটা সবচেয়ে আগে দরকার। স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল পিসটা কি করে আসবে, এই মেন্টাল পিসটা তৈরি করতে দুজনকেই লাগে। আমি অনেক কিছু মেনে নিয়ে তার ঘর করছি, শুধু একটা অনেক সময় অনেকে বলে অনেক মেনে নিয়ে করছি, কিন্তু তাকে তো আমি কোনো সায় পেতে দেখছি না। কারণ অর্থাৎ হচ্ছে কি, যে স্বামী বা স্ত্রী কারো একজনের যদি ঘর তৈরি করে এগিয়ে যাওয়ার ইচ্ছেটাই না থাকে, তাহলে কিন্তু হাজার স্যাক্রিফাইস করেও কিন্তু ঘর টিকিয়ে রাখা যায় না। কারণ ওই যে বললাম, দাম্পত্য শব্দটা হচ্ছে একটি শব্দ, দুটি পক্ষ। আমি আমার মতো করে বলি। আর এখানে না, যে জিনিসটার জন্য টিকছে না, যে মানসিক শান্তিটা, এই যে বোঝাপড়াটা, এটা দুজনের মধ্যে থাকতে হবে। এটা শুধুমাত্র একজনের করে হবে না, দুজন মানুষ নিয়ে কিন্তু দাম্পত্যের সৃষ্টি। এবং এই দুজন মানুষকে, হ্যাঁ, ডেফিনেটলি সবার আগে যেটা দরকার, যে মানসিক শান্তি বলতে একের প্রতি একজনের সহমর্মিতা বোধ থাকতে হবে, একের প্রতি একের সম্মান বোধ থাকতে হবে, একের প্রতি একজনের স্পেস দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। এইগুলো অনেক ইম্পর্টেন্ট। মানসিক শান্তি কিন্তু এগুলোর উপরে ডিপেন্ড করে। সারাক্ষণ আমি স্বামী অথবা স্ত্রীকে সারাক্ষণ আমি ক্যাট 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 করতে থাকলাম, অবজ্ঞা করতে থাকলাম, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকলাম, তাহলে কিন্তু শান্তি আসবে না, এটা গ্যারান্টেড। সহমর্মিতা বোধ, স্বামী যে খাচ্ছে, স্ত্রী হয়তো হাউস ওয়াইফ, কিন্তু দেখা যাচ্ছে এই যে হাউস ওয়াইফ হলো কি, তার তো কষ্ট আছে না, এটা অনেক বড় দায়িত্ব। এই যে দুজনের প্রতি দুজনের ফিলটা, যে আমি জানি তুমি আমাদের জন্য করছো, আমি জানি তুমি অনেক খাচ্ছ, এই সহমর্মিতা বোধ থাকতে হবে। তুচ্ছ তাচ্ছিল্য প্রশ্নই আসে না। তারপরে যে একজনের প্রতি সম্মান। আগেকার আমলে বছরের পর বছর দাম্পত্য জীবনে চলতো কেন? কারণ দুজন স্বামী স্ত্রী, দেখা যেত মেয়েরা তখন হয়তো বা লাইক ম্যাট্রিক পাস করাটা অনেক বড় ব্যাপার ছিল মেয়েদের জন্য, কিন্তু তাদের মধ্যে সম্মান বোধটা ছিল। এখন সময়ের সাথে সাথে আমার আবিষ্কার, যে যখনই মেয়েরা লেখাপড়া করছে, একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, তাদের মধ্যে মনে হচ্ছে যে তুমিও এমবিএ আমিও এমবিএ, বাস লেগে গেল। এইগুলো কি, এগুলো আসলে স্বামী স্ত্রী না, কে এমবিএ, কে বিবিএ, কে পিএইচডি, এটা বড় কথা না। সে আমার স্বামী, ওদের তার প্রতি সম্মান করতে হবে। আর স্বামীরও আমি অমুক সোয়েন্সো, তুমি কে, ঘরের বউ, এটা না, সে আমার স্ত্রী, আমার তার প্রতি সম্মান করতে হবে।
কারণ আমাদের দুজনকে নিয়ে দাম্পত্য জীবন। তো এই জিনিসগুলো কি হয়, তখন মানসিক শান্তিকে বিঘ্নিত করে। আর মানসিক শান্তি যখন বিঘ্নিত হয় তখনই আস্তে আস্তে দাম্পত্য জীবনে আস্তে আস্তে অশান্তির আগুন আস্তে 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 ছোট 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 স্ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। একটা সময় অনেক সময় আমরা চেষ্টা করি স্ফুলিঙ্গ গুলো কোন রূপে মিটায় ফুটায় দিয়ে কোনোভাবে তাও সংসারটাকে তুলে মানে বাঁচিয়ে রাখা, বাট কখনো কখনো স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়। দাবানলতে কি হয়, পুরো গ্রামকে গ্রাম পুড়ে যায় না, জঙ্গলকে জঙ্গল পুড়ে যায় না, ঠিক তেমনি এই স্ফুলিঙ্গ থেকে যখন দাবানল হয় তখনই কিন্তু সংসারটা পুড়ে যায়, অর্থাৎ ডিভোর্সটা শুরু হয়। তো দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু, মানে আমার কাছে মনে হয় যে এই পয়েন্টস গুলো আমার কিন্তু হালছড়া বন্ধুতে না দাম্পত্য জীবন, ডিভোর্স এগুলোর উপর অনেকগুলো ভিডিও আছে যেখানে আমি পার্টিকুলারলি বলে দিয়েছি যে তোমরা এটুকু 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 এখন বলতে পারো যে আমি কে বলে। আমি একজন মানুষ যে তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটা আমি মানুষের মধ্যে শেয়ার করছি। আমার কাছে মনে হয়েছে এই প্রজন্মের মধ্যে না ওরা অতটা না, ওরা না একটু অস্থির মধ্যে যাবে। তো এই প্রজন্মের এই অস্থির মধ্যে জীবনের মধ্যে না একটা গাইডেন্সের বড় অভাব। হ্যাঁ, যত কথাই বলে না কেন, আমরা যেমন একটা গাইডেন্স পেতাম, হ্যাঁ আমাদের মা বাবা বলো, আমরা বড়দের কথাকে ওরকম শোনার চেষ্টা করতাম, কিন্তু এই প্রজন্মটা অর্থাৎ তোমাদের যে প্রজন্মটা এসছে এখানে দেখা যায় কি তোমাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমরা মনে করি যে তোমরা একদম টেইলার মেড বাচ্চা কাচ্চা, সো তোমাদের যে একটা গাইডেন্স দেওয়া দরকার। তোমরা যে শিশু, হয়তো বা তোমরা ডিজিটাইজ, হয়তো বা তোমরা লেটেস্ট সবকিছু গ্যাজেট ইউজ করো, হয়তো বা তোমরা অনেক মডার্ন, হয়তো বা তোমরা ইংলিশ ছাড়া বাংলায় কথা বলতে জানো না, সব মানে, বাট স্টিল তোমরা তো মানুষ। সো তোমাদের যে গাইডেন্সটা, এই গাইডেন্সটা দেওয়ার চেষ্টা থেকেই কিন্তু আমি হালছড়া করি, এবং এই হালছড়া আমার অনেক ভিডিও আছে ম্যারিড লাইফের উপর, দাম্পত্য সমস্যার উপর, ডিভোর্সের উপর, যেগুলো অনেকাংশে আমি বলবো তোমরা যদি একটু ইউটিউবেও সার্চ দাও, দিলে পরে হালছড়া বন্ধুতে গিয়ে যে দাম্পত্য জীবনের সমস্যা, ডিভোর্স এবং মানে সংসার, এই ধরনের কিছু অনেক ধরনের, আমি তো এই মুহূর্তে টাইটেল গুলো মনে করতে পারছি না, পাবে। আর এর বাইরে আপাতত এটুকুই আমি কাছে বলবো। আর শারীরিক যে কারণটা বলছে, এই শারীরিক কারণটা আজকাল অনেক বেড়ে গিয়েছে। তবে শারীরিক কারণের ক্ষেত্রে আমি বলবো যে এটা দুজনে মিলে লুকাছাপা করার কিছু নেই, তা অনেক কিছু আছে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব, এবং এইসব ব্যাপারে দুজনকে দুজনের পাশে থাকতে হবে, সাহস দিতে হবে। আমাদের এখন ট্যাবু থেকে বের হয়ে আসা দরকার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর স্বামী স্ত্রী মানে কি, এটা তো আসলে দ্য মোমেন্ট দে আর গেটিং ম্যারিড তখন কিন্তু দুজন মিলিয়ে একটা পক্ষ, যেটাকে আমি বলছি, তো দুজন মিলিয়ে তো একাত্মতা। সো এর অসুস্থতা এর কাছে লুকানোরও কিছু নেই, আবার এর জানলে পরে এটা নিয়ে খোঁজাখুঁজি করারও কিছু নেই। আমি তোমার হাত যখন ধরেছি টু দ্য লাস্ট আমি চেষ্টা করে যাই না। এই জিনিসগুলো আসলে এই আমি বলবো যে যত বেশি তোমরা ইজিয়ার হবে স্বামী স্ত্রী দুজন দুজনকে যত বেশি কুলে ধরবে নিজের কাছে। ভালোবাসার মানুষের হাত ধরলে না ওটা ছাড়তে হয় না, আর ওটা ছাড়তে হয় না বলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, যে জিনিসটাও আজকালকার প্রজন্ম করতে রাজি হয় না। সবকিছু মিলিয়ে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তিগুলো সৃষ্টি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে আমাদেরকে এই যদিও প্রশ্নটা অনেক ছোট ছিল, কথাটি ছোট ছিল, আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তিনি। তো আসলে আপার এই কারণে সারা বাংলাদেশে অসংখ্য ভক্ত আছে যারা আপার কাছে খুব সুন্দর সুন্দর পরামর্শ পেয়ে থাকে, এবং আমি শুনেছি, নিজের চোখেও দেখেছি যে আপার কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই দাম্পত্য জীবন হোক, তার অন্যান্য লাইফের বিভিন্ন বিষয় হোক, খুব ভালো আছে এই পরামর্শগুলো নিয়ে। তো আপা আমাদেরকে এভাবে বিনামূল্যে কনসালটেশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, আপাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। এই যে দেখুন আজকে একদম তাড়াহুড়া করে আমাদের স্টুডিওতে চলে এসেছে, আসার পর আমরা হয়তো আপাকে 2 মিনিটের সময় দেয়নি, এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। তো এর মাঝেও আপা কত সুন্দর করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। তো আল্লাহ আপাকে অনেক সুন্দর মেধা দিয়েছে, আমাদেরকে বোঝানোর মতো তাকে অনেক নলেজ দিয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে। তো আপু আমি দেরি না করে আমাদের দ্বিতীয় বিষয়ে চলে যাচ্ছি। প্রশ্নটিতে চলে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা দেখছেন আমাদের এখানে তো প্রশ্ন রেডি করা আছে, আপনাদের মনেও যদি দাম্পত্য বিষয়ে, ডিভোর্স বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপা আমাদের সাথে আছে, আপনাদের কমেন্ট যদি যৌক্তিক হয়, আমাদের আজকের বিষয়ের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই আমরা এই প্রশ্নগুলো আপনার কাছে তুলে ধরবো, এবং আপার সময় থাকলে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। আপা তাহলে আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দাম্পত্য সম্পর্কে একঘেয়েমি দূর করতে কোন কাজগুলো করা উচিত আমাদের? দাম্পত্য সম্পর্কে একঘেয়েমি,
আসলে কি জানো, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একঘেয়েমি এসে যায়। হ্যাঁ, এটার জন্য এটার কাজগুলো কি? কাজগুলো হচ্ছে ছোট 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 ক্ষেত্রে প্রশংসা সৃষ্টি করা, ছোট 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 আনন্দের উৎস খুঁজে বের করা। যেমন ধরো কিছুই না, হুটহাট বলে দেওয়া, চলো আজকে আমরা একটু ফুচকা খেতে বাইরে যাবো। কথা নেই বার্তা নেই, হাজবেন্ড ফোন করে দিল। বেশিরভাগ আমাদের পুরুষাশ্রিত সমাজ তো ছেলেরা কাজ করে, হোক সেটা ফুচকা খাওয়া, হোক সেটা এই আগের মতো চলো আজকে লেট নাইট আমরা একটু জাগবো, জেগে কি করবো, আমরা কালকে তো বন্ধ আছে, কালকে আমরা একটা ভালো মুভি আজকে সিলেক্ট করে রাখবো, ডাউনলোড করে রাখবো, সেই মুভিটা দুজন মিলে ঢুকবো। আর তুমি শোনো, হাজবেন্ড বলে রাখে ওয়াইফকে, তুমি শোনো একটু চেষ্টা করো একটু চিপস ভাজা রাখা যায় কিনা। দিস আর থিংস ভেরি আনকমন। হ্যাঁ, মানে আমরা ভাবি না, আমরা দূরে বাসার মধ্যে বসে আবার জামাই বউ কিসের না মুভি দেখবো, না জামাই বউ মুভি দেখবো, একটু গ্লাসে কোক নিয়ে খাবো, হ্যাঁ একটু চিপস খাবো, এবং দুজন মিলে আমরা মুভিটা আলোচনাও করবো, এবং সেই মুভিটা আমরা দুজনে মিলে সিলেক্ট করবো সব বন্ধু বান্ধবের থেকে শুনে। এগুলো কিন্তু একঘেয়েমিতে অনেকটাই দূর করে। কিছু না, হঠাৎ করে একটু বৃষ্টির দিন বাসায় আছে, জামাই বউ দুজন মিলে হঠাৎ করে বলতে প্রতিদিন তো একঘেয়ে খাবার খায়, আজকে চলো আজকে জাস্ট নর্মালের থেকে বাইরে চলে যায়, একটু খিচুড়ি হয়ে যায়, একটু ডিম ভাজি হয়ে যায়। অর্থাৎ যে কোনো কিছু, এবং দুজন মিলেই কথা বলার। একঘেয়েমি দূর করতে গেলে একজন মিলে তো চলবে না, দুজনকে আসতে হবে। তবে হ্যাঁ, যে কোনো একজনকে আমি যেটা বলি যে আমি 1 পা দিলাম, তুমিও 1 পা দিবা না কইরা, আমি 5 পা দিলে আরেকজন ঠিকই 1 পা এগিয়ে আসবে। একজনকে একটু ইনিশিয়েটিভ নিতে হয়, এটা দরকার, এটা লাগে। আর ওই যে হাজবেন্ড ওয়াইফ বলতে আমি কেন ইনিশিয়েটিভ নিব, আমি একটা সো এন্ড সো, এই যে একটা ইগো, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে ইগোটা একেবারে ইউজলেস আমি মনে করি। কারণ ও তো আমারই একটি অংশ। হ্যাঁ, ওকে নিয়ে তো আমি আজীবন যতদিন বেঁচে আছি স্বপ্ন দেখি, তাহলে কেন আমি তার সঙ্গে ইগো দেখাবো? সেটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। বিশ্বাস করো, ইগো না স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নাই, একদমই ভ্যালুলেস একটা জিনিস। আমরা দেখতে পাই এটাই কিন্তু সব থেকে বেশি এক্স্যাক্টলি, কিন্তু এটা আসলে খুব ভ্যালুলেস জিনিস। কারণ হয় কি, আসলে দেখো ডিভোর্স গুলো কিন্তু খুব একটা যে খুব বয়স করে হচ্ছে তা কিন্তু না। যে জেনারেশনের মধ্যে হচ্ছে এদের মধ্যে অস্থিরতা খুব কাজ করছে, এদেরকে ইগোটার উপরে সবাই ইয়ে হয়েছে, এবং তাকে আবার বাতাস দেওয়ার জন্য আমরা অনেক লোক দাঁড়িয়ে আছি, আমরাও তাল দিই, তোর বউ এরকম করলো বা তোমার স্বামী এটা করলো, এটা ঠিক না। স্বামী স্ত্রীর ব্যাপারটার মধ্যে তৃতীয় পক্ষে নাক গলানো উচিত না। যাই হোক, ওটা তো আমি যাবই। আমি এখানে বলবো একঘেয়েমি দূর করার জন্য, হ্যাঁ তারপরে ধরো একটু যদি সম্ভব হয়, একটু যদি কিছুদিনের জন্য আগে থেকে প্ল্যান করে রাখা যায়, আগামী একটা ছুটি আছে, 2 দিন বা 3 দিন ম্যানেজ করা যাবে, ঠিক আছে, 6 মাস পরেই হোক, 3 মাস পরেই হোক, একটু দূরে কোথাও একটু বেড়াতে যাওয়া, একটু ঘুরতে যাওয়া। তার জন্য দুজন মিলে আগে থেকেই প্ল্যান করা যে আমরা ঘুরতে যাবো, ঘুরতে যাবো বেড়াতে যাবো বললে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি না, ওটা কিন্তু বলি নেই। হ্যাঁ, ঘুরতে যাবো বেড়াতে যাবো মানে যে কোনো একটা ছোট্ট জায়গাতে, সেটা হতে পারে একটা সুন্দরবন, সেটা হতে পারে কক্সবাজার, সেটা হতে পারে মধুপুরের গড়। এখন তো অনেক ছোট ছোট রিসোর্ট হয়েছে, কিউট কিউট রিসোর্ট হয়েছে। আমি বলছি না, অনেকে বলবে যে টাকা পয়সা থাকতে হবে, আমি কিন্তু বলি নাই যে কালকেই চলে যাওয়ার জন্য, একটু একটু করে জমিয়ে যাবে। এবং ওইটা নিয়ে দুজন মিলে হ্যাঁ চিন্তা করো, আমরা আগামী 3 দিন যে যাবো, 6 মাস পরেই যাবো, কিন্তু ওটা নিয়ে আমরা ভাববো। তারপরে ধরো একটু বললো যে চলো, হাজবেন্ডের বিষয় তো, হাজবেন্ডের জন্য একটা সহজ টিপসও আছে একঘেয়েমি দূর করে, সেটা হলো যে মেয়েরা তো আমরা ছবি তুলতে পছন্দ করি, তো টুকটাক বউকে বলা যে আজকে চলো ছাদে গিয়ে তোমার কিছু ফটো শুট করবো, বিকালবেলা তাড়াতাড়ি চলে আসতে চাচ্ছি। ধুমধাম হঠাৎ করে প্রতিদিন একদম অফিস নিয়ম করে ছুটি করে আসতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি আজকাল বেশিরভাগই তো আমাদের চাকরি করেও কিছুক্ষণ টাইম চলে যায়। হ্যাঁ, প্রাইভেটে তো যাই, মানে সরকারি চাকরিও তো সময় লাগে। আচ্ছা ঠিক আছে, 7 দিন আগের থেকে অফিসে বলে রাখা হলো যে আমাকে 2টার সময় আজকে ছেড়ে দিতে হবে, বলার দরকার নেই ওয়াইফকে, চমকে দাও না এসে ধুম করে। ওয়াইফও কিন্তু অবাক হয়ে গেল, তুমি আমাকে বলো নাই কেন? বলেছে তোমাকে অবাক করতে চাই। একঘেয়েমি দূর করার জন্য ছোট ছোট কিন্তু উপহার আনা যায়। বেলি ফুলের মালা হতে পারে, বকুল ফুলের সিজন চলছে, বকুল ফুল খুব অল্পতে খুশি, সব মেয়েরাই অল্পতে খুশি। ওই 1টা-2টা মেয়ের জন্য শোনো একটা কথা কি জানো, আমি আমার আশেপাশে ওই দিতে হবে দেবে অমুকের আছে আমাদের নাই কেন, এরকম মেয়ের সংখ্যা কিন্তু খুব কম। কিন্তু কি হয়, এটা নেতিবাচকতা তো চারিদিকে শোনা যায়, বেশি পজিটিভিটি শোনা যায় না। এজন্য
অল্পতেই সন্তুষ্ট মেয়েদের সংখ্যাই বেশি, কিন্তু আমরা ওদের কথা শুনি না। আমরা নেতিবাচক যেহেতু ছড়াই, ওটা একজনকে দেখলাম, ও আচ্ছা জামাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে কাতান বেনারসি দিছে, আমি এই সংবাদটা পাই সাথে সাথে পাশের পাশের ভাবিকে, ভাবি শুনছেন ও মুখে কিন্তু ঝগড়া করে বেনারসি দিছে। ভাবি শুনলে তো হইতে বসে থাকলো, ভাবিও তার আরো 4 জন বান্ধবীকে জানাইলো, প্লাস স্বামীকে আমি তো অমুকের বোর মতো না, ঝগড়া করে তাহলে বেনারসি দিতাম। অর্থাৎ নেতিবাচকতা। কিন্তু অমুকের বউ আজকে জামাই মানে ওনার অবস্থার সমস্যা হচ্ছে, তারপরেও ডাল ভাত নিয়ে খুশি আছে। ওই মহিলা বাসায় গেলে দেখা যায় যে এতটুকু হলে হালুয়া দিয়ে হইলো মা আমাদেরকে আপ্যায়ন করাচ্ছে। এই কথাগুলো কিন্তু খুব একটা আসে না, কারণ এটা পজিটিভ কথা। তো এই জন্যই আমি বলছি যে মেয়েরা আসলে অল্পতেই সন্তুষ্ট এখনো আমরা হই। মেয়েরা তো বেসিক্যালি বোকা। মেয়েদেরকে যদি একটু ভালোবাসা স্পর্শ দিয়ে কথা বলা যায়, একটু প্রশংসা করা যায়, ছোট্ট ছোট্ট ছোট ছোট গিফটের কথা যেগুলো বলো তোমাদের জন্য শিক্ষণীয়, ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু মেয়েরা দেখা যায় ওই কাতান বেনারসিতে যায় না, গয়নাতেও বুঝবে না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যেটা আমার ছেলেরা মনে করতো প্রত্যেকদিনই তো দেখি ওরা আমি নতুন করে বকুল ফুলের বালাকে দিব, এটা দিতে হয়। এই ধরনের ছোট ছোট জিনিস ওরা এক্সপেক্ট করে। ওই যে ছোটবেলার গল্প, তারপরে যে হাজবেন্ড দুজন মিলে ছোটবেলার গল্প বলতে বলতে এক একজনের প্রিয়টা শুনে নিলা। হয়তো তোমাদের বউদের বলছি, হাজবেন্ড তো কথা বললো, জানো আমার না নারকেলের বরফি কিন্তু খুব প্রিয় ছিল, কিচ্ছু বললো না, ধুম করে একদিন নারকেলের বরফি বানায় রেখে দিলাম। এই যে একঘেয়েমি কাটানো, হুট করে বললো দিস ইজ ফর ইউ, দ্যাটস ইট, দ্যাট শুড বি দ্য ওয়ে। চমকে দাও, চমকে দাও, চমকে যাও, দুটোই মাথায় রাখো। একঘেয়েমি দূর করা এভাবেই যায়। অনেকগুলো পয়েন্টস বলেছি, দরকার হলে ভিডিওটা শেষের পরে শুনো, প্রয়োজনে আমাকে ফোন করো। সকাল 11টা থেকে বিকাল 5টা, সাধারণত সরকারি ছুটির দিন ছাড়া আমি অফিসে থাকলে আমি ফোন ধরি। আমি তো আজকে তো মনে হয় লাস্টের পারিনি, কারণ আমি তো বললাম যে আজকে একটা লাইভ আছে, না হলেও গোটা 30 ফোন কথা বলেছি সকাল থেকে। তারপরে আমি বলছি যে আজকে আমাকে আর ফোন দিও না, কারণ আফটার আমিও মানুষ, আর তোমার অফিসের কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হয়, সবাই বুঝে। বলে ঠিক আছে ম্যাডাম আপনি কাজটা সারেন, ফোন করবো। তারপরেও গলায় ব্যথা হয়ে গেছিল, তারপরে বুঝছি যে ঠিক আছে আজকে আর কথা বলবো না। তো এখন আমি তোমাদেরকে এটা বললাম কেন, ভিডিওটা চালিয়ে তারপরে এগুলো খুঁজে বের করো কি কি বলেছিলাম, একটা একটা করে করো, গ্যারান্টেড একঘেয়েমি থাকবে না। আর তারপরে তো বাচ্চাদের যখন যে ফ্যামিলিতে বাচ্চারা চলে আসে তখন তো একঘেয়েমি ফিল করার টাইম থাকে না। এবং অনেকে তখন বলে আমার জীবন তো একটা কোনো জীবনই নাই, সকালবেলা ওইটা বাচ্চাদের স্কুলে পাঠাও রে, তারপরে আবার এই রান্না করো রে, টিফিন দেও রে, হাজবেন্ড অফিসে গেল রে, আত্মীয় স্বজনের খবর রাখো রে, এই করে তো চলে গেল, তাসিবাদ দিন ছাড়া আর আমি কিছুই না। মেয়েরা অনেকে বলো, আবার অনেক ছেলেরাও বলে যে এটা কোনো জীবন হইলো, সারাদিনই পুরুর বলদের মতো খাটছি। সবার আগে বলো তোমার যে জীবনটা আছে এটা অনেকের কাছে একটা স্বপ্ন, তুমি চাকরি করতে পারছো বা তুমি সন্তানদের নিয়ে একটা ঘরের মধ্যে আছো, এইগুলো আগে ভাববা। যখনই কোনো অভিযোগ করতে যাবা, যখনই তোমার জীবনটাকে টানা টানা বলতে যাবা, তার আগে ভাববা তুমি কি পাইছো, পাওয়ার গুলো আগে হিসাব করবা, তারপর অভিযোগের কথা বলবা। যত বেশি পাওয়া নিয়ে শকর করবা, তত বেশি আমি যেটা বলি রহমত বরকত নিয়ামত আসতেই থাকে, কেউ আটকাতে পারবে না। যত বেশি পাওয়া সত্য শকর ভুলে খালি জ্ঞান জ্ঞান করতে থাকবা, নিজের জীবন বলবা যে টানা টানা, নিজের জীবন বলবা যে এই জীবনের চেয়ে একটা কি বলে ছাড়পোকার জীবন, তত বেশি ছাড়পোকার দিকেই যেতে থাকবা, গ্যারান্টেড। এটা অনেক জীবন দেখে আমি বলছি কথাগুলো, বিশ্বাস করো। আমি আমার কথাগুলোতে তোমরা ঠকবে না, তোমাদেরকে ভালোবেসে কথাগুলো বলি। চেষ্টা করো জীবনের সাথে মিলিয়ে নিয়ে, একটু হলো পরিবর্তন আসবে, গ্যারান্টেড। ইয়েস, আপনারা যারা দেখছেন আপনাদেরকে আবারও বলছি বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আমি এই স্টুডিওতে আছি, আমার মনে হচ্ছে আমি যা কিছু শুনছি আমার আরো অনেককে দেখানো দরকার। আমার সামাজিকভাবে একটা দায়িত্ব আছে, যেহেতু বর্তমানে আমাদের আশেপাশে দাম্পত্যের কলহ প্রচুর, সেহেতু আমি বলবো আপনি নিজে জানুন, অন্যকে জানতে সহায়তা করুন। আর পরবর্তীতে আপনারা যারা দেখবেন ভিডিওটি একদমই টেনে দেখবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করুন, আপনার ব্যক্তিগত জীবনে অনেক কিছুর উত্তর এখান থেকে পেয়ে যাবেন। তো আপা আমরা বর্তমানে দেখতে পাই ডিভোর্স হচ্ছে প্রচুর এই প্রজন্মে, আর খুব বেশি বয়স না তাদের, 20, 22, 23, 24 বছরই ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এর পিছনে আমরা অনেক কারণ দেখে থাকি, অনেক কারণ শুনে থাকি। তো আপনার মতে ডিভোর্সের আসলে মেইন কারণগুলো কি, আর এই ডিভোর্স থেকে আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি? প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখন ডিভোর্সের মেইন কারণটা হয় কি মানসিকতা। এটা অনেক বড় জিনিস, এক একজন এক এক রকম রুমাল হয়।
তো সেখানে প্রতিটা ফ্যামিলিরই উচিত, মানে এটা ডিভোর্সের ক্ষেত্রে এটা একটা অনেক বড় জিনিস কি, প্রেম যখন করছে, তো আমরা একটু প্রেমের বিয়েটাই ধরো, বা ধরো সেটেল ম্যারেজও হয়, সেটেল ম্যারেজের আগেও তো একটু কথাবার্তা বলে, তারপরে তো একটু মনের মধ্যে কোনো কোনো গান গাইতে ইচ্ছা করে, একটা মনে হয় যেন না জানি কি এসে যাচ্ছে, কোন রাজপুত্র বা কোন রাজকন্যা। কিন্তু আসলে একটা জিনিস ভাবতে হবে কি, যে রাজপুত্র রাজকন্যা প্রেমের সময় মনে হয় ভাই, যে কোনো দোকানে যে যখন আমরা একটা সুন্দর বই দেখি বা সুন্দর একটা ড্রেস দেখি, মনে হয় না আরে এটা কি দারুণ, কিন্তু যখন এটা আমাদের ঘরে চলে আসে, তারপরে কিন্তু ওই বইটা হয়তো পড়লাম একবার, দুইবারের বার আর পড়তে ইচ্ছাও করে না, বা ড্রেস হলেও কিন্তু আমাদের মনে হয় আচ্ছা এতটা জোশ ছিল না। হয় কিনা বলো? ওই যে আগে যেরকম জিন্দিগি আমি আর জীবনে কিছু চাই না, এই পাঞ্জাবিটা আমার পাইতে হবে, পরবর্তীতে কিন্তু ওইটা থাকে না, পেয়ে গেলে চলে যায়। তো কারণ কি, এটা আমি খুবই ছ্যাঁচড়া উদাহরণ দিয়েছি, এটা হচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে যখন এটা হয়, ওই ক্ষোভটা তখন বেরোতে থাকে, কারণ ভাবছিলাম তো রাজকন্যা, ভাবছিলাম তো রাজপুত্র, আর রাজপুত্র ঘেউ ঘেউ করে চিল্লাচিল্লি করে, রাজকন্যা তো ইয়ে করে বলে যে তোমার মুরুদ কি, আমাকে কি দিতে পারছো, আগে তো এটা বলে নাই। যখন প্রথম দিকে মিষ্টি মিষ্টি কথা হইতো, তখন তো বলতো মাই গড তোমার বাড়ি মানে আমার বাড়ি, ওটা কিন্তু বলতো ফোনে। তুমি যদি যা খাও বা তাই খাবো, আমার না একদমই চাহিদা নাই। এই জিনিসগুলো কিন্তু ফোনে হতো, এটা একটা ছায়াছবির মতো। মনে রেখো, আমি যেটা বলি যে বিবাহিত জীবন হচ্ছে বাস্তবতা, ছায়াছবি আর বাস্তবতাকে বিলাইতে গেলেই কিন্তু ভুলটা পেয়ে যায়। তো সেক্ষেত্রে আমি সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা যখন কথা বলো, ভালোবাসার ক্ষেত্রে হোক, তারপরে তোমার যদি অ্যাফেয়ার করে, তো বিয়ের জন্যই তো অ্যাফেয়ার করা হয়, অথবা বিয়ে সেটেল হওয়ার আগে যখন কথা বলবা, দয়া করে মানসিকতাটাকে দেখো, কে কিরকম মানসিকতায় বড় হয়েছে, কার কিরকম মানসিকতা টুয়ার্ডস ফ্যামিলি, এগুলোকে নিয়ে কথা বলো। খালি তোমার চুল সুন্দর, চোখ সুন্দর, ও মাই গড তুমি কি ম্যানলি, তোমার গলার আওয়াজে আমি ফিদা হয়ে গেছি, এইগুলা আস্তে আস্তে কমায় দিবা। তার চেয়ে বরং তুমি জীবন নিয়ে কি ভাবো, তোমার পরিবার নিয়ে তোমার স্বপ্ন কি, তুমি কিভাবে বড় হয়েছ, কি ধরনের পরিবেশ থেকে তুমি উঠে এসেছো, কি ধরনের লেখাপড়া তোমার হয়েছে, এগুলো জানার চেষ্টা করো, ইন্টারেকশন এগুলো নিয়ে করো। তাহলে মানসিকতায় কিছুটা তো ছাড় দিতেই হয়, প্রেমের সময় তো পুরোটাই ছাড় দিতে ইচ্ছা করে, অ্যাটলিস্ট শুনে শুনে আসলে অনেকটাই ছাড় দেওয়া যাবে, যেটা দাম্পত্য বিয়েতে পরে গিয়ে কিন্তু আর হয় না, তখন মনে হবে যে ইগোর কাজটা করে, প্রেমের সময় কিন্তু কতটা ইগো থাকে না। তাই জন্য তখনই অনেকটাই তুমি ছাড়লা, ওটাও ছাড়লো, মেনে নেওয়া মানে নেওয়া যাই হোক হবে, আর যদি নাও হয় অ্যাটলিস্ট বিবাহের গিয়ে ডিভোর্সের কথাটা শুনতে হবে না, যে তোমার মানসিকতা এরকম, আমার মানসিকতা এখান থেকে তোমাকে কিন্তু এভাবে চেঞ্জ হতে হবে, চেঞ্জ হলে হবে, না হলে হবে না, কিন্তু আগে ক্লিয়ার হয়ে নাও, আগে বুঝে নাও, এগুলো শুনতে হবে। তোমার মাকে দেখলে আমার এত ভালো লাগে, ওনার মতো মা যদি পেতাম, এটা সিনেমায় মনে হয়। তার আগে শুনো যে ওর মা ওকে কিভাবে বড় করেছে, ওর মা নর্মালি অন্যান্যদের সাথে ওনার ব্যবহার কেমন, কি ধরনের মানুষ, ওনার ভালো লাগার কি কি আছে, ওনার নিয়ম কানুন কি কি আছে, ওনার জীবনে ওনার কি কি চাহিদা আছে। দেখা হইলে পরেও বলো যে খালাম্মা ভালো লাগছে, বাট আপনার ছেলের বউ নিয়ে স্বপ্ন কি ছিল, জিজ্ঞেস করতে তো দোষ নাই, শুনে রাখো না, ওই স্বপ্নের সাথে কতটুকু তোমাকে মিলাতে পারো। মেয়েদের জন্য আমি একটু বেশি বলি, মানে আমাদের মেয়েদের জন্য না ডিভোর্স অনেক, ছেলেদের জন্য দুঃখজনক, মেয়েদের জন্য দুঃখ, মেয়েদের জন্য একটু বেশি হয়ে যায়। একটা ছেলে ডিভোর্সের পরেও কিন্তু দেখা যায় যে ঝাড়া দিয়ে দাঁড়ায় গেলেও, মানে তার কষ্ট হোক না হোক, মানুষের কিউরিসিটি কম থাকে। একটা ছেলে ডিভোর্স করার পরে কিন্তু আমরা কি বলি, আহারে আমাদের আলামোলা ছেলেটা রে এমন জায়গায় বিয়ে দিছিল, তার ডিভোর্স হয়ে গেছে। আর মেয়ের সময় আমরা কি বলি, নিশ্চয়ই মেয়েটার কোনো সমস্যা ছিল। এই জন্য মেয়েদের ক্ষেত্রে আমি একটু বেশি ফিলটা এই জন্য করে দেখে আমি বলছি যে তোমরা একটু কথা বলবা, খালাম্মা ডাকো, চাচি ডাকো, যাই ডাকো, বয়ফ্রেন্ডের মাকে তার থেকে জানার চেষ্টা করবা, বয়ফ্রেন্ডের থেকে শোনার চেষ্টা করবা তার মার রুচিটা কি, তার মা কি চায়, তার মার স্বপ্নটা কি ছিল, ছোটবেলা থেকে কিভাবে বড় করছে, এগুলো ভবিষ্যতে অনেক ইজিয়ার করে জীবন চলার ক্ষেত্রে। তো যাই হোক, এগুলো হচ্ছে কি ডিভোর্সের মুখ্য কারণটা। আমি প্রথম কথা হচ্ছে ইগোটা, যেটা নিয়ে প্রথমেই বলেছিলাম। তারপরে লেখাপড়ার ব্যাপারটা আছে, আমিও বেশি বুঝি, তুমিও বেশি বুঝো, কেউ সরি বলবো না, ঘুরে ফিরে কিন্তু তোমার ইগোতে চলে আসছে। তারপরে পারিপার্শ্বিকতার প্রভাব, যেটা আমি আগে বললাম যে পরিবার কেন্দ্রিক, যে আমরা একরকমের স্বপ্ন দেখি আর তারপরে এসে ঠাস করে ওটাতে বলি। আরেকটা জিনিস আমার চোখে যেটা সবচেয়ে দুঃখজনক,
গায়ে হাত তোলা। এটা হচ্ছে দুঃখজনক কিছু হয় না। হ্যাঁ, এখন গায়ে কি সব ছেলে ইচ্ছা করে একটা মেয়ে বসে থাকে আর এসে ঠাস ঠাস করে গায়ে হাত তুলে ফেলে? তাও কিন্তু না। তো এই তো দুটো ব্যাপারই আছে। প্রথম কথা হচ্ছে যে ছেলে পেলেরা ছোটবেলা থেকেই বাপকে দেখছে মাকে পিটাতে, তারাই কিন্তু বেশি এটা করে। তো পরিবারের খোঁজ নেওয়াটা খুব জরুরি। আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যেটা, একই জিনিস বারবার তেনা ছিড়বারা, কারণ ছেলেটাও তো একটা মানুষ, একটা সময় গিয়ে না দেয়ালে পিঠ থেকে যায়। বেশিরভাগ কিন্তু গায়ে হাত তুলে ফেলে কিন্তু দেয়ালে পিঠ থাকার পর, কিন্তু পরবর্তীতে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই জিনিসগুলো নিজেদেরকেও একটু জবান মে লাগাম দিয়ে চলতে হবে। এইগুলো একটা মাথায় রাখতে হবে। আবার ছেলেদেরও মাথায় রাখতে হবে যে একটা গায়ে হাত তোলাটা কোনো অনেস্টলি কোনো সলিউশন আনে না। গায়ে হাত তুলে একটা মেয়েকে মারলাম, পিটালাম, বউকে রক্তাক্ত করে ফেলে, তাতে কি হয়? তারপরে আবার গিয়ে তোমরা সরি বলো, কিন্তু একবার সরি বললে মেনে নেওয়া যায়, বারবার সরি কিন্তু কোনো, আমি বলবো যা হতেই থাকবে। এই একটা জায়গায় আমি ডিভোর্সটার ব্যাপারে না গায়ে হাত তোলাটা আমি খুব অপছন্দ করি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তোমাদের আমার এটা একটা একান্ত অনুরোধ যে বিয়ে যদি হয়েও যায়, প্লিজ আগে দুজন মন মানসিকতা কেমন সেটা বোঝার চেষ্টা করো। অ্যাটলিস্ট বিয়ের পর 3 বছর বাচ্চা নিও না। আমার বয়স হয়ে গেছে, আমার বাচ্চার হবে না, তুমি বলার কে? আল্লাহর উপর ছেড়ে দাও। কিন্তু এই মুহূর্তে বাচ্চা এনে বাচ্চাটাকে নিয়ে পেন্ডুলাম বানায় না। বাচ্চাটা পরবর্তীতে কি হয়ে যায়? বাচ্চাটা পরবর্তীতে একটা পেন্ডুলামের মতো হয়ে যায়। এই বাচ্চাটা না এদিকে যেতে পারে, না ওদিকে যেতে পারে, অসহায় একটা দেব শিশু। এটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং এটা অত্যন্ত জরুরি এই ক্ষেত্রে। আগে দুজন দুজনকে বোঝার চেষ্টা করবা। বাচ্চা আমার কথা যদি একান্ত মনে করে অ্যাডজাস্ট করতে না পারবা, ঠিক আছে, সেটা ফ্যামিলির মাধ্যমে হোক, নিজেদের করতে, বাচ্চা এনে এই কাজটা করতে যেও না। এই অসহায় বাচ্চাগুলোর জন্য আমার খুব কষ্ট লাগে। সেটা বুঝে আমি মনে করি বিয়ের পর 2 থেকে 3 বছর দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই প্রায় শেষের দিকে, আমরা আমাদের তৃতীয় প্রশ্নের শেষের দিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমার মনে হয় আমাদের ব্যক্তি জীবনে এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, ডিভোর্সের সংখ্যাটা হয়তো অনেক কমে আসবে। তো সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটা সুন্দর করে দেখে এগুলো একটু মেনে চলার। অনেকগুলো প্রশ্ন রয়ে গিয়েছে কিন্তু সময়ের খুবই স্বল্পতা আমাদের। আমি এই মুহূর্তে আপনার কাছে প্রশ্নটি করতে যাচ্ছি, আমাদের সমাজে দেখা যাচ্ছে ডিভোর্স হলে ম্যাক্সিমাম টাইমই দোষটা আসলে মেয়ের ঘাড়ে চেপে যায়। কথাটা কিন্তু আগে বলে ফেলেছি, দেখো ওয়েবসাইট করলো। হ্যাঁ, এটা তো তোমার প্রশ্নটা কি? হ্যাঁ, মেয়ের ঘাড়ে কেন চেপে যায়? ওই যে বললাম, আমাদের তো পুরুষ শাসিত সমাজ। পুরুষ শাসিত সমাজ এটা একটা কারণ। সেই জন্য পুরুষদের ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করতে পারি না যে পুরুষদের দ্বারা কোনো দোষ হতে পারে। পুরুষরা সবসময় আমরা একটু পুরুষদেরকে একটু এলুফ রাখতে চাই, দোষটা চাপাতে চাই না। আরেকটা জিনিস কি জানো, আমাদের মেয়েদের উপরে দোষটা পড়ার কারণে কিন্তু মেয়েদের মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি আছে। তুমি দেখবে একটা মেয়ে যদি কোথাও চাকরি করে, সে যদি একটা ডিভোর্সি মেয়ে হয়, ওইখানে যে পুরুষ কলিগরা আছে তারা একবার হয়তো বা 2 বারের বেশি এটা নিয়ে আর কোনো কথাও বলবে না। কিন্তু মহিলা কলিগরা সবসময় দেখবে যে ও কোন ড্রেস পরে আসছে, ও কেমনে হাঁটলো, কেমনে চললো, ও মাই গড, এইগুলো নিয়ে। তারপরে ইভেন যে কোনো কলিগের সাথে হেসে কথা বললেও সেই কলিগের ওয়াইফ এক্সাইটেড হয়ে যাবে, এই ডিভোর্সি মহিলা আইসা কথা বলছে, নিশ্চয়ই আমার জামাইকে সে স্ন্যাচ করে নিয়ে যাবে। অর্থাৎ সব মহিলারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 70-80% ক্ষেত্রে একটা মেয়েকে ডিভোর্স হওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে বেশি প্রেসারে ফেলে, সবচেয়ে বেশি তাকে নিয়ে টানা হেঁচড়া করে কিন্তু মেয়েরাই। মেয়েদের মানসিকতা বদলাতে হবে, মেয়েদের মানসিকতা বদলাতে হবে। আর ডিভোর্সের ক্ষেত্রে যে বারবার একটা জিনিস মনে রাখতে হবে, কি ছেলে কি মেয়ে আসলে কেউ চাইয়া ইচ্ছা মতো ডিভোর্স করে। হ্যাঁ, সবাই চাই সংসারটা টিকায় রাখবে। এবং এই সংসারটা টিকানোর ক্ষেত্রে আমরা মেয়েরা যেহেতু একটু মায়ের জাত, আমরা আরেকটু বেশিই চাই। তো এই ক্ষেত্রে যারা এরকম করে, আমি বলবো যে এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং আমাদেরকে ভাবতে হবে একটা কথাই, যে কোনো ক্ষেত্রে আমাদের মনের মধ্যে আর যাই হোক এটা রাখা যাবে না যে আমরা হেরে গেলাম। কম্প্রোমাইজের চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে যতটুকু পারি স্যাক্রিফাইসের। কিন্তু পরবর্তী দিকে আমাদের মাথায় এটুকু রাখতে হবে যে আমি লাস্ট চেষ্টা পর্যন্ত করেছি। আর মেয়েরা যে বললাম না তুমি, যে মেয়েদেরকে কেন আমাদের উচিত বললাম, সমাজটাই এরকম না, এইভাবেই এই দুটোর বাইরে বেরিয়ে আসতে সময় লাগে।
মানসিকতা এরকম, মেয়েরা এটাকে ঘোল পাকাচ্ছে বেশি। সচেতন হতে হবে আমাদের, এটা বলে এই টেবু থেকে বেরিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। মেয়ে ডিভোর্সি মেয়ে মানে হচ্ছে আমাদের একটা তো মেয়ে মানুষ মাটি কামড়ায় পড়ে থাকবে, শ্বশুর বাড়িতে থাকতে পারলো না অমনি ও কারা, মাই খা গুতা খা লাঠি খা ঝাঁটা খা, তো তুই মাটি কামড়ায় পড়ে থাকলি থাকে। এই জন্য মেয়েটার দোষ হয়ে যায়। হ্যাঁ, আমরা মনে করি ডিভোর্সের ক্ষেত্রে মেয়েটার দোষ এই জন্য যে সে কেন মাটি কামড়ায় সংসারে পড়ে থাকলো না, যায় না। এটা বলা সহজ, হ্যাঁ এত সহজ নয়। এই কারণেই কিন্তু মেয়েদের প্রতি ইয়ে থাকে যে কেন সে সংসারটাকে ধরে রাখতে পারবে, সমস্ত দোষ তখন আমরা মেয়েটার উপরে চাপিয়ে দিই। বাট সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে না আসলে আমি মনে করি যেটা কখনো এক পক্ষ হয়ে না বিচার করতে হয় না। আমি আমার জীবনলব্ধ অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল হিসাবেই ধরা দেয়। ইয়েস। তো আপা, আমরা একদম শেষের দিকে আর দুইটি প্রশ্ন আমাদের হাতে আছে, দুটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি আমি দুটো একসাথে করে দিচ্ছি। বিবাহ বিচ্ছেদ সন্তানদের জন্য সব থেকে বড় হুমকি, আমরা এটা জানি। এই প্রসঙ্গে আপনার মতামতটা আমরা জানবো। আর সর্বশেষ যেটা জানবো সেটা হচ্ছে ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ের আগে কোন বিষয়গুলোর প্রতি আমাদের একটু নজর দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে সন্তানদের জন্য হুমকি, তো আমি বললাম বাচ্চাটা হয়েছে ঠিক পেটগুলামের মতো টেনিস বল, একবার একট একবার ওভার করতে থাকে। সো বাচ্চাদের কথা ভাবতে হবে। এই জন্য কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে বাচ্চার কথা ভেবেই কিন্তু যাই করো আগেই করো, সিদ্ধান্ত নাও। তারপরেও বাচ্চা থাকা অবস্থায় চেষ্টা করা উচিত বাচ্চাদের জন্য হলে কিছুটা স্যাক্রিফাইস করে। আর একান্ত যদি না হয় তাহলে না বাচ্চাদের জন্য কষ্ট লাগে কি, বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট নাটক করার দরকার নেই, বাচ্চাদের সামনে নাটক করার দরকার নেই। এই যে দেখা যায় না, এই আমি বাচ্চা দিব না আমার কাছে রেখে দেবো বলে মাকেও বঞ্চিত করা হয়, আবার মা অনেক সময় রেখে দিয়ে বাবাকে বঞ্চিত করে। তাতে কি হয়, ওরা তো এমনিতে সংসার হারালো, আবার বাপ মা কাউকে দেখবে। এটা না, যদি হয়েও যায়, পশ্চিমা দেশগুলো এগুলো খুব সুন্দর, বাবার কাছে দুদিন ঘুরে বেড়ায়, মার কাছে যায়, মানে অ্যাটলিস্ট কিছুটা সময় তারা যেন একটা স্বাভাবিক জীবন পায়, এরকম একটা চেষ্টা করা উচিত। অনেকটা আসলে বাচ্চাদের জন্য খুব খারাপ লাগে, বাচ্চাদের জীবন নিয়ে কষ্ট হয়। এবং ডিভোর্স ফ্যামিলি থেকে যেসব বাচ্চারা বড় হয় এরা না খুব ডিস্টার্ব জীবন পায়। যে সবাই কিউরিসিটি থাকে, ওই বাচ্চাদের সাথে কাউকে মিশতে দেওয়া হয় না, ওর বাপ মা ডিভোর্স হচ্ছে, ওদের ওই বাচ্চাটা খারাপ। ছোটবেলা থেকে না বাচ্চাটাকে এলুফ করে করে না ওর ভিতরে একটা জমাট বাঁধার কষ্ট তৈরি করে দেওয়া হয়। এই বাচ্চাটা, এই যে বাচ্চাটাকে দুনিয়ায় আনা হইলো বাবা মার ক্ষণিকের ফুর্তির জন্য, তারপরে বাবা মা নিজেরাই আবার নিজেদের জীবন বাইছে নিল, এই বাচ্চাটাকে জীবনের মতো ধ্বংস করে দেওয়া হলো। ঠিক সেই জন্য আমি আবারও বলছি, মাসুম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে উচিত চিন্তা করা যে কিছুটা হলে ছাড় দিয়ে যদি থাকা যায়, যদি থাকা যায়, দুজনের জন্য থাকা উচিত প্লিজ। আর লাস্টে কি বলেছি যে আমরা যদি ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করতে চাই, আসলে আমাদের এই দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে বা করার পূর্বে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে প্রথম বিয়ে যে কারণে ভেঙে গিয়েছিল সেই বিষয়গুলোকে অবশ্যই নজর দিতে হবে, এ ব্যাপারে কোন সন্দেহ নাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, দ্বিতীয় বিয়ের ব্যাপারটাই আগের সব কথাবার্তা মন খুলে বলে দিতে হবে। যে দ্বিতীয় বিয়ের পরে বেশিরভাগ ক্ষেত্রে কি ছেলে কি মেয়ে ওই আগের পক্ষ নিয়ে প্রশ্ন করতে থাকে, এইটার ব্যাপারে ক্লিয়ার হতে হবে যে আজ আমাদের যদি বিয়ে হয় আমরা কেউ কারো অতীতকে টানবো না, কেউ কারো অতীতের রেফারেন্স আনবো না, কেউ কারো অতীত নিয়ে খোঁচা দিব না। এটা কিন্তু অনেক বাজে অবস্থা হয় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, দ্বিতীয় বিয়ে করুক আর তৃতীয় বিয়ে করুক, হ্যাঁ কিছু যায় আসে না, যদি না এটা একটা কপালের ব্যাপার, বিয়ে কিন্তু পুরোপুরি লাকের ব্যাপার। সো যেটা যেটা ভালো আল্লাহ তাআলা যেটা যেখানে নির্ধারণ রেখেছে সেটাই হবে, এবং সেটা লাক যদি ভালো থাকে এর মানে হচ্ছে আমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত সব বিষয়, একদম একদম ক্লিয়ার করা উচিত। এবং এটার সাথে সাথে অতীতকে আর ডাকবো না যেদিন থেকে বিবাহিত জীবন শুরু। কারণ আমি অনেক এরকম দ্বিতীয় বিয়ে পেয়েছি, ওদের অন্য কোনো কিছুই না, ঝামেলা শুরুই হয় খালি অতীত থেকে, পিছনের পক্ষকে ভুলে যাওয়া, ভুলে এখনকার জীবন নিয়ে আমরা শুরু করব এই জিনিসটা। আর আগের বিয়েতে যে ভুলগুলো হয়েছিল যে বললাম, অসংখ্য ধন্যবাদ আপাকে। আপনারা এতক্ষণ ধরে যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনারা যদি আমাদের আজকের পুরো লাইভটি দেখেন তাহলে বুঝতে পারবেন ডিভোর্সের ভয়াবহতা আসলে কতটুকু। আমি ব্যক্তিগতভাবে বলবো ডিভোর্স একটা মহামারী, আমরা চেষ্টা করব এর থেকে বেরিয়ে আসার। আজকের আপার কথাগুলো শুনলে আমার মনে হয় আপনারা ডিভোর্স যারা করতে চাচ্ছেন তারা একবারের জন্য হলেও চিন্তা করবেন
বা ভেবে দেখবেন যে এই জীবনটা কি আবার শুরু করা যায় না, ডিভোর্সটা কি এখানে স্কিপ করে দেওয়া যায় না, অবশ্যই চিন্তা করা উচিত। আর যদি আপনাদের সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আরো বেশি করে চিন্তা করা উচিত। তো আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আমি সর্বশেষ আপনাকে আরো একবার ধন্যবাদ দিব। আসলে আমাদের দর্শক যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, দেশের বাহির থেকে যারা দেখছেন, সবার জন্য আপা অনেক সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন। আমার মনে হয় এখানে যেহেতু আমাদের একটা ম্যারেজ মিডিয়া, এখানে যারা আছে কেউ বিবাহিত, কারো ডিভোর্স হয়েছে, কেউ বিয়ে করতে যাচ্ছে, তো তাদের জন্য হয়তো আপনি আজকে যা কিছু বললেন খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী হয়তো আপনাকে আমরা আবার ডাকবো, যেহেতু আমাদের নিয়মিত এই টাইপের কোয়েশ্চেন গুলো চলে আসতে থাকে, প্রশ্নগুলো আসতে থাকে। এগুলো দরকার আছে, কারণ তুমি মনে রেখো ডিভোর্সের ব্যাপারটা আমি কেন বলি যে ছোট ছোট কারণে এখন ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, গায়ে হাত তোলা বাদ দিলে, বিসাইড গায়ে হাত তোলা বাদ দিয়ে এখানে ছোট ছোট কারণে যেগুলো জিনিস একবার হয়তো একটা অন্যায় করে যেটা মাফ করে দেওয়া যায়, হ্যাঁ, বা অমুকের মা অমুকের বাপ কি বলছে ওগুলো ওভারলুক করে, কিন্তু সংসারটা টিকিয়ে রাখা যেতে পারে, সেটা করা বেটার। কারণ তোমার একটা কথাই আছে, ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। তোমার ডিভোর্সের পরে তুমি অবশ্যই ছেলে হো মেয়ে আবার তুমি বিয়ে করবে, কিন্তু ওইটা যে এটা যে খারাপ হবে না তার গ্যারান্টি কে দিল? সো যদি সম্ভব হয় অবশ্যই দুজন মিলে আবার নতুন করে জীবনটা নিয়ে ভাবা উচিত। এবং প্রয়োজনে যতই প্রয়োজন হয়, আমার হাজবেন্ডের বন্ধুতে আমাদের দুটো ফোন নাম্বার আছে, আমার সাথে কথা বলো। এরকম অনেক হাজবেন্ড ওয়াইফ আছে যারা পরবর্তীতে ছোটখাটো ব্যাপার ছিল, ইগো গুলোকে নিয়ে বাড়াবাড়ি, এমন বিশাল কিছু ছিল না, একটু ছাড় দিলে, একটু মেনে নিলে, একটু মানিয়ে নিলে না হয়ে যায়। আর হয় কি, বিয়ের পর 2-4 বছর একটু তো লাগেই মোটামুটি, কারণ কেউই তো আগে বিয়ে করে আসে না। এইটুকু যদি ছাড়ের মানসিকতা থাকে তাহলেই কিন্তু অনেকটাই ব্যালেন্স সুন্দর হয়ে ওঠে। তাহলে আপার বাসা আমিও বলবো যে আপনারা যারা ছোটখাটো বিষয় নিয়ে ডিভোর্স করতে চাচ্ছেন, হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মনে থাকা দাম্পত্য জীবন সম্পর্কে, ম্যারেজ মিডিয়া সম্পর্কে বা বিবাহ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের পোস্টগুলোতে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব পরবর্তী আমাদের লাইভগুলোতে আবারও আপনাকে নিয়ে এসে আপনাদের ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে নেক্সট কোনো লাইভ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।